আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে এখন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভোরে কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। নিরাপত্তা, গণমাধ্যম কর্মীসহ সব মিলিয়ে ৫৭ জন প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে নিউ ইয়র্ক যাচ্ছেন। সফরকালে নেদারল্যান্ডস, পাকিস্তান, নেপাল, ইউরোপীয় কমিশন প্রধান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। নিউ ইয়র্কের স্থানীয় সময়ে মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন ডক্টর ইউনূস। তার ভাষণে আন্তর্জাতিক শান্তি রক্ষায় বাংলাদেশের সুদৃঢ় অবস্থান, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক সংঘাত, রোহিঙ্গা সংকট, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে উন্নয়নশীল দেশগুলোর সমস্যা, সম্পদের অবৈধ পাচার রোধ, অভিবাসী অধিকার রক্ষার মতো বিষয়গুলো তুলে ধরা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সফর শেষে ২৭ সেপ্টেম্বর রাতে নিউ ইয়র্ক থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্র করে রাজধানীর খিলগাঁও থানায় করা হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং উত্তরা পশ্চিম ও খিলগাঁও থানার পৃথক দুই হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালতে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। সকাল ৮টার দিকে কারাগারে আটক থাকা আসামিদের আদালতে আনা হয়। পরে শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন, একই সঙ্গে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিগত ১.৫ দশকে কয়েকটি পরিবার মিলে দেশ থেকে পাচার করেছে প্রায় ২ লাখ কোটি টাকা, আর মোট পাচার হয়েছে অন্তত ৪ লাখ কোটি টাকা। এমন তথ্য জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, অর্থ পাচারের কারণেই ব্যাংকিং খাতে চরম অস্থিরতা। তিনি জানান, ব্যাংক থেকে টাকা তুলতে সাময়িক হয়রানি হলেও দীর্ঘমেয়াদে গ্রাহকদের স্বার্থ সুরক্ষিত রাখতে কাজ করছে সরকার। এটিএন বাংলাকে দেয়া সাক্ষাৎকারে গভর্নর বলেন, সংস্কার উদ্যোগে আবারও স্থিতিশীল হবে ব্যাংকিং খাত। শারফুল আলমের রিপোর্ট। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ছত্রছায়ায় গত ১.৫ দশকে ব্যাংক থেকে নামে বেনামে কয়েক হাজার কোটি টাকা লুটপাট করে প্রভাবশালী একটি গোষ্ঠী। লুটপাটের টাকা পছন্দের দেশে ছড়িয়ে নেয় পাচারকারীরা। ফলে ব্যাংকগুলোতে দেখা দেয় ভয়াবহ তারল্য সংকট। কিছু ব্যাংকে টাকা তুলতে ভোগান্তি বাড়ে গ্রাহকদের। তবে গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর একের পর এক বেরিয়ে আসে অর্থ পাচারকারী রাঘব বোয়ালদের নাম। শুরু হয় আর্থিক খাতের সংস্কার কার্যক্রম। ব্যাংকিং খাতে আসে নতুন নেতৃত্ব। ঋণ দেওয়া হয়েছে, কিন্তু ঋণের টাকা পাচার হয়ে গেছে বেনামে নামে, এবং সে টাকা ফেরত আসার কোনো সম্ভাবনা নাই। আমাদের প্রিলিমিনারি হিসাবে হচ্ছে যে প্রায় ২ লক্ষ কোটি টাকার উপর, শুধুমাত্র কয়েকটা ফ্যামিলি যদি আমরা হিসাব করি, কয়েকটা প্রতিষ্ঠান মাধ্যমে হয়েছে। আর বাকি যেগুলো আছে আরো ২ লক্ষ কোটি, সেটা হচ্ছে ছোট বড় মিশিয়ে, সেটা আমি যাচ্ছি না, ওটা সবসময় সব দেশেই থাকে। সম্পদগুলোকে আমরা রিকভারির ব্যবস্থা করব। পাচারের অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দুবাই, সিঙ্গাপুরের সাথে বাংলাদেশ ব্যাংকের আলোচনা চলছে। দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সব না হলেও কিছু টাকা ফিরিয়ে আনা সম্ভব হবে বলে মনে করেন নীতি নির্ধারকরা। তবে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে আরো সময় লাগবে বলে জানিয়েছেন গভর্নর। আংশিকভাবে এই গ্যাপটা ফিল করবে, তারপরে সরকারও হয়তো কিছু দেবে। আমরা বিদেশি আমাদের ডেভেলপমেন্ট পার্টনারদের সাথে কথা বলছি, তারাও আমাদেরকে দেবেন। আমরা তাদেরকে বলবো, তোমরা আমাদেরকে দুটো জিনিস দাও, কারিগরি সহায়তা দাও এক্সপার্টদের দিয়ে, এবং ২ নম্বর হচ্ছে যে রিফর্ম এজেন্ডা আমরাই করব, কিন্তু এটাকে সাপোর্ট করার জন্য যেমন এই ব্যাংকগুলোকে রিক্যাপিটালাইজ করতে হবে, টাকার দরকার আছে। আমাদের রিফর্ম যেগুলো দরকার সেটার জন্য পুরোপুরিভাবে প্রতিশ্রুতিবদ্ধ, এবং আমরা আইএমএফ এর যে কথা বলা হয়েছে রিফর্মের কথা, আমরা তার চাইতে অনেক বেশি রিফর্ম করব ইনশাআল্লাহ, কোনো সন্দেহ না, আমাদের নিজের স্বার্থেই করব। গভর্নর জানান, নিজেদের স্বার্থেই আর্থিক খাতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল, আইএমএফ এর সত্ত্ব এবং সুশাসন নিশ্চিত করা সহ ঢেলে সাজানো হচ্ছে ব্যাংকিং খাত। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। খাগড়াছড়িতে ৭২ ঘণ্টা সড়ক অবরোধ কর্মসূচির আজ শেষ দিন চলছে, তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে।
এখন পর্যন্ত জেলায় কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গত দুদিনের মতো বন্ধ রয়েছে সব ধরনের যানবাহন চলাচল। দেশের অন্যতম আকর্ষণীয় অবকাশ যাপন কেন্দ্র সাজেকে প্রায় ১৫০০ পর্যটক আটকা পড়েছেন। অবরোধের কারণে ফিরতে পারছেন না তারা। জেলা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কার্যক্রম বন্ধ থাকায় ক্লাসে যাচ্ছে না শিক্ষার্থীরা। এদিকে অবরোধের কারণে জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। এর আগে দীঘিনালায় সহিংসতার প্রতিবাদে ঢাকা থেকে বিক্ষুব্ধ যুম্মত ছাত্র জনতা এই অবরোধের ডাক দেয়। পরে এতে সমর্থন জানায় আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ। তবে রাঙ্গামাটি ও বান্দরবানের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী হত্যা মামলায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুল ইসলামকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সাভার পৌর এলাকায় নিউ মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাইদুল ইসলাম সাভারের ভাকুর্তা ইউনিয়নের মুসুরিখোলা এলাকার জজ মিয়ার ছেলে। গতরাতে ব্রিফিংয়ে র্যাব জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র হত্যার ঘটনায় সাভার মডেল থানায় ছাত্রলীগ নেতা সাইদুল ইসলামের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে ভুক্তভোগীর পরিবার। সেই মামলায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে সাভারের নিউ মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন অনুরা কুমারা দিশানায়কে। স্থানীয় সময় সকালে শুরু করেছে। সবাই একসঙ্গে শ্রীলঙ্কার ইতিহাস নতুন করে লেখার জন্য প্রস্তুত। এদিকে ২০২২ সালে গণবিক্ষোভের মুখে তৎকালীন প্রেসিডেন্ট রাজাপাকসের দেশ ছেড়ে পালানোর ২ বছরেরও বেশি সময় পর নির্বাচিত প্রেসিডেন্ট পেল শ্রীলঙ্কা। এবারে নির্বাচনে জয়ী হয়েছেন বামপন্থী নেতা অনুরা কুমারা দিশানায়কে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিরোধী দলীয় নেতা সাজিদ প্রেমাদাসা পেয়েছেন ৩২.৭৬% ভোট, আর মাত্র ১৭% ভোট পেয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। ওই বিক্ষোভে সক্রিয় ভূমিকা ছিল দলটির। আন্দোলনের পর জেভিপি বৃহত্তর পরিবর্তনের ডাক দেয়। সামাজিক ন্যায় বিচার ও দুর্নীতির যন্ত্র হিসেবে আমাদের যে ভিন্ন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি রয়েছে তা প্রত্যেককে অবশ্যই সম্মান করতে হবে। আমরা কোনো সংঘাত বা বিশৃঙ্খলা চাই না। খেলার খবর। দলীয় পরিচয় না দেখে যোগ্য লোককেই ফেডারেশনগুলোতে স্থান দেওয়া উচিত বলে মনে করেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক আমিনুল হক এবং ক্রীড়া সংগঠক ও বিএনপি নেতা আব্দুস সালাম। দেশের ক্রীড়াঙ্গনের সংস্কারের দাবিতে সোচ্চার এই দুই নেতা এটিএন বাংলাকে বলেন, বাজেটে অবকাঠামোর চেয়ে খেলোয়াড়দের কল্যাণে বেশি অর্থ বরাদ্দ দেওয়া উচিত। রিপোর্ট এস এম আশরাফের। চারদিকে বইছে পরিবর্তন আর সংস্কারের হাওয়া। সে হাওয়ায় দুলছে ক্রীড়াঙ্গনও। ক্রীড়াপ্রেমী আর ক্রীড়া সংগঠকরা এক কাতারে দাঁড়িয়ে দাবি জানাচ্ছেন এক যুগেরও বেশি সময় ধরে চলা ফেডারেশনগুলোকে রাজনীতি ও দলীয়করণ মুক্ত করার। ব্যক্তি বদলের সাথে সিস্টেমেও পরিবর্তনের পরামর্শ নিয়ে সোচ্চার ব্যক্তিরা। আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নাই, ইন্টার স্কুল নাই, ইন্টার কলেজ নাই, ইন্টার ইউনিভার্সিটি নাই। তো কাজেই এগুলোর সাপ্লাই লাইন তো বন্ধ করে ফেলছে সব। তাহলে আজকে খেলোয়াড় তৈরি হবে কোত্থেকে? এর জন্যই সংস্কার দরকার। আমরা যদি বাংলাদেশ সরকারের দায়িত্ব গ্রহণ করতে পারি, বাংলাদেশের এই বাজেটের অধিকাংশ ভাগই খরচ হবে বাংলাদেশের যারা খেলোয়াড়, যারা পারফর্মার, যাদেরকে দিয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল হবে, তাদের পিছনে সর্বোচ্চ খরচ করা হবে। প্রতিটি ক্রীড়া ফেডারেশনে ক্রীড়াবিদ ও ক্রীড়া সংশ্লিষ্ট কাউন্সিলরদেরই নির্বাচনে অংশ নেওয়া উচিত বলে মনে করেন তারা। আমরা আমাদের সন্তানদেরকে শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার না বানিয়ে একজন খেলোয়াড় হিসেবেও আমরা যাতে বাংলাদেশে তাকে প্রতিষ্ঠিত করতে পারি, সেই জায়গাগুলো নিয়ে আমরা কাজ করব। সেই শুরুটা করতে পারলে আমি বিশ্বাস করি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের মাধ্যমে আমরা পুরা জাতিকে এক জায়গায় নিয়ে আসতে পারবো। বিভিন্ন দলে থাকতে পারে, কিন্তু যদি তার ব্যাকগ্রাউন্ডে স্পোর্টসে থাকে তাহলে ওয়েলকাম। ক্রীড়াঙ্গনে একটা অবস্থান নিয়ে যারা আজকে ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে দিছে এবং ব্যবসার কারণে খালি ক্রীড়াঙ্গনকে এসে ব্যবহার করবে, ওই ধরনের কিছু আমরা চাই না। ক্রীড়াঙ্গনে চলমান সংস্কার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদের ব্যানারে থাকা এই দুই নেতার। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ।